আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের একটা অঙ্ক নিয়ে এসেছি। সেটা হচ্ছে রিমা এবং সীমার অঙ্ক। আসো শুরু করছি। আমাদের অঙ্কটি ছিল রিমা সীমা অর্থাৎ দুইজন অংশীদার 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল অর্থাৎ ব্যালেন্স বিডি 4 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা। বলা হয়েছে তারা কারবারের লাভ লোকসান মূলধন অনুপাতে ভাগ করে নেয়। তাহলে 4 লক্ষ টাকা এবং হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা এটাকে যদি অনুপাত করি 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 2 একে 2 এবং 2 দুগুণে 4। তাহলে আমাদের হবে কত? 2 অনুপাত 1 হচ্ছে আমাদের মূলধন অনুপাতে বন্টন। এরপরে হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য অংশীদারগণ প্রতি মাসে যথাক্রমে অর্থাৎ রিমা সে পাবে প্রতি মাসে 2000 এবং সীমা পাবে হচ্ছে প্রতি মাসে 1500 টাকা বেতন পাবে। অংশীদারগণ প্রতি মাসের শেষ তারিখে অর্থাৎ শেষে যথাক্রমে রিমা 2000 এবং সীমা হচ্ছে 1200 টাকা করে সারা বছর উত্তোলন করে। অর্থাৎ তারা প্রতি মাসের শেষ তারিখে তারা উত্তোলন করে, নগদে উত্তোলন করে। তাহলে শেষ তারিখে উত্তোলন করলে আমাদের পার্সেন্টেজ মানে আমরা গুণ করবো কত? 2000 গুণন 5.5 গুণন পার্সেন্টেজ। তাহলে আমাদের পরের লাইনে বলা হয়েছে মূলধন ও উত্তোলনের উপরে 10% সুদ ধরতে হবে। তাহলে 2000 গুণন 10% গুণন 5.5। তাহলে আমরা এইভাবে সুদ নির্ণয় করতে পারবো। বলা হয়েছে উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে অর্থাৎ এখানে যা বলা আছে তার কোনোটাই সমস্যার সমাধান করা হয়নি। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় 2 লক্ষ টাকা। তাহলে এইটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। বলা হয়েছে উত্তোলনের সুদ নির্ণয়, তারপর হচ্ছে আবন্টন হিসাব এবং রিমার মূলধন হিসাব অর্থাৎ একজনেরটাই করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। তাহলে ক নাম্বারে আমরা লিখব যে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ বিবরণ টাকা টাকা। তাহলে আমরা লিখব এখানে প্রতি মাসের অংশীদারগণ প্রতি মাসের শেষে 2000 এবং 1200। তাহলে রিমা প্রথম জন, সীমা দ্বিতীয় জন, 2000 1200। বলা হয়েছে উত্তোলনের উপরে 10% সুদ ধরতে হবে। তাহলে 10% 10%। এরপর হচ্ছে কত? প্রতি মাসের শেষে হলে 5.5 বা আমরা লিখতে পারি 11/2। তাহলে 5.5ই আসবে। তাহলে আমাদের কত আসতেছে? রিমার উত্তোলনের সুদ হচ্ছে 1100 টাকা এবং সীমার উত্তোলনের সুদ হচ্ছে 650 টাকা। দুটো আমরা যোগ করব, যোগ করলে আমাদের আসবে 1760 টাকা। এই হচ্ছে আমাদের ক নাম্বার, খুবই সহজ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের খ নাম্বার, যেখানে আমাদেরকে বলা হয়েছে আবন্টন হিসাব তৈরি করতে। তাহলে আমরা জানি প্রথমে যে অংশটুকু দিয়ে শুরু করব সেটা হচ্ছে নিট লাভ দিয়ে। অর্থাৎ আমাদের প্রশ্নের শেষ লাইনটা 2022 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা ছিল 2 লক্ষ টাকা। তাহলে নিট মুনাফা 2 লক্ষ। আমরা লিখব লাভ লোকসান হিসাব নিট লাভ 2 লক্ষ টাকা। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয় করব। আমাদের এই প্রশ্নে মূলধন এবং উত্তোলন দুটোই দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে মূলধনের সুদ নির্ণয় করি। মূলধনের সুদ আছে কত? 4 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা। তাহলে প্রথমে রিমা 4 লক্ষ, রিমা 2 লক্ষ। পার্সেন্টেজ কত বলা হয়েছে? যে 10%। তাহলে গুণ 10%। তাহলে রিমার উত্তোলন সুদ আসবে 40,000, সীমার আসবে 20,000, টোটাল আসবে কত? 60,000। এরপরে উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যেহেতু অলরেডি খ নাম্বারে করে এসেছি, চাইলে আমরা লিখতে পারি খ হতে পাই। কি লিখতে পারি? ক হতে পাই। ক হতে পাই। আমরা অলরেডি এটা বের করেছিলাম। কীভাবে বের করেছিলাম? আমরা নির্ণয় করেছি হচ্ছে চাইলে তোমরা লিখতে পারো বিস্তারিত যে 2000
গুণন 10% গুণন 5.5, অন্যদিকে 1200 গুণন 10% গুণন 5.5। চাইলে তোমরা দেখাইতে পারো অথবা লিখতে পারো ক হতে পাই। এর পরবর্তী কাজ কি বলা হয়েছে বেতন, যে অংশীদারগণ প্রতি মাসে 2000 এবং 1500 টাকা করে বেতন পাবে যথাক্রমে। তাহলে রিমা বেতন পাবে হচ্ছে 2000 করে, 2000 গুণন 12 মাস 24,000 টাকা। সীমা হচ্ছে কত টাকা? 1500 টাকা করে বেতন পান, তাহলে 1500 গুণন 12 মাস, তাহলে আমরা গুণ করলে আসবে 18,000 টাকা। তাহলে টোটাল বেতন বাবদ আসবে 24,000 টাকা। এর পরবর্তীতে এখানে আর কোনো জটিলতা বা আমাদের করণীয় নেই। আমাদের করণীয় না থাকার কারণে আমরা এখন ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে উদ্বৃত্ত নির্ণয় করার জন্য আমরা প্রথমে দেখব কোন দিকে টাকার পরিমাণ বেশি আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টাকার পরিমাণ আছে কোন দিকে? ক্রেডিট দিকে টাকার পরিমাণ বেশি, 2,01,060 টাকা। সেটাকে আমরা ডেবিট দিকে নিয়ে ক্লোজ করব। তারপরে যে কাজটা করব, আমাদের উপরে যে পোস্টিংগুলো ছিল সেগুলোকে আমরা বিয়োগ দেব। তাহলে আমাদের আসে কত? 99,760 টাকা আছে। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে যে তারা কারবারের লাভ লোকসান মূলধন অনুপাতে বন্টন করে। আমরা একটু আগে দেখেছি তাদের হচ্ছে 4 লক্ষ এবং 2 লক্ষকে যদি আমরা 2 লক্ষ টাকা দিয়ে ভাগ করি তাহলে 2:1 আসবে। তাহলে আমরা এখানে লিখব 99,760, 2 আর 1 যোগ করলে 3, 3/2। আর এ হচ্ছে 99,760 গুণন 3/1। তাহলে এ হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা কি অনুসারে? চুক্তিতে বলা আছে, চাইলে আমরা লিখতে পারি চুক্তি অনুযায়ী। এই ছিল আমাদের রিমা সীমার আবন্টন হিসাব। এবার আমরা চলে যাচ্ছি তার সর্বশেষ পার্ট, যেটা হচ্ছে তার চলতি হিসাব করতে বলেছে শুধুমাত্র একজনের। কার? রিমার মূলধন হিসাব করতে বলেছে। তাহলে রিমার মূলধন হিসাব করার মানে আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। যেহেতু স্থির বলা থাকবে, তাহলে স্থির বলা নাই, তাহলে অবশ্যই এটাকে পরিবর্তনশীল ধরে অঙ্কটা করতে হবে। শুধুমাত্র কার? রিমার, অর্থাৎ প্রথম অংশীদারের কাজ করতে হবে। তাহলে এখানে কি আসবে? মূলধন আসবে। আমরা লিখব ব্যালেন্স বিডি। তার মূলধন ছিল প্রথম অংশীদারের 40,000 টাকা। তাহলে মূলধনের সুদ আমরা খ নাম্বার থেকে পেয়েছি 40,000, 4 লক্ষ টাকা হচ্ছে মূলধন আর সুদ হচ্ছে 40,000 টাকা। বেতন সে পাচ্ছে 2,000 টাকা করে, তাহলে 12 মাসে সে পাবে 24,000 টাকা। 2,000 গুণন 12, 24,000 টাকা। এরপরে মুনাফার অংশ আমরা সে পেয়েছিল 3/2 অংশ। আমরা লিখেছি, এটা চাই লিখতে পারি খ হতে পাই, খ হতে পাই। এরপরে আমাদের এখানে ডেবিট দিকের অংশগুলো ক্রেডিট পাশে এসেছে, আর কোনো দাখিলা নেই। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি উত্তোলন। উত্তোলনটা হচ্ছে কত টাকা করে বলেছে? প্রতি মাসের শেষ তারিখে 2,000 করে উত্তোলন করেছে। তাহলে শেষ তারিখে 12 মাসে 12টা শেষ তারিখ আসে, তাহলে 12 দিয়ে গুণ করলে 24,000 টাকা আসবে। আমাদের ক্রেডিট দিকে উত্তোলনের সুদ ছিল, আমরা লিখতে পারি চাইলে খ হতে পাই, লিখলাম। আমরা এটা খ থেকে নিয়ে আসছি। এরপরে হচ্ছে ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয়। আমরা ক্রেডিট দিক যোগ করব, আসে হচ্ছে 5,30,560 টাকা। সেটাকে আমরা এখানে পাশে লিখেছি, লিখার পরে ক্লোজ করব। তারপরে উপরে দুটো পোস্টিং আছে তা বাদ দেব, আসবে হচ্ছে 5,05,460 টাকা। এই হচ্ছে পরবর্তী বছর, অর্থাৎ 2022 সাল হয়ে যাবে 2023 সাল, ডিসেম্বরের 31 হয়ে যাবে পরের দিন, 31শে ডিসেম্বর হয়ে যাবে, জানুয়ারি 1 তারিখ সিডি হয়ে যাবে ব্যালেন্স বিডি। এরপরে সিডির যে অ্যামাউন্টটা ছিল সেটা বসে যাবে। এই হচ্ছে আমাদের রিমা সীমা অংশীদারি ব্যবসায়ের রিমার অংশের চলতি হিসাব নয়, এটা হচ্ছে কি হিসাব? মূলধন হিসাব। যদি তোমরা এভাবে টাইটেল ভুল করো তাহলে কিন্তু শিক্ষক কেটে দেবে। এই জন্য আমরা সঠিক টাইটেল লিখবো, এটা কি হিসাব? মূলধন হিসাব। যদি আমরা অন্য কোনো টাইটেল ইউজ করি সেক্ষেত্রে আমরা নাম্বার নাও পেতে পারি। তার জন্য অবশ্যই টাইটেল দেওয়ার সময় আমরা খেয়াল করব। এখানে যে টাইটেলটা দেওয়া আছে সব ঠিক আছে, কিন্তু চলতি হিসাব লেখা আছে, জন্য এটা কিন্তু নাম্বারটা কেটে দেবে। আশা করি তোমরা তোমাদের এই অঙ্ক করার সময় এই ধরনের ভুলগুলো থেকে সাবধানতা অবলম্বন করবে।
তোমাদের জন্য একটি কাজ রয়েছে, ক্লাস ওয়ার্ক। এটা হচ্ছে সুমি এবং মিমির একটি অঙ্ক। এখানে একই সাথে মূলধন এবং চলতি হিসাব দেওয়া আছে। আশা করছি তোমরা এটা চেষ্টা করবে বাসায়, এবং অঙ্ক করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা লিখতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। সকলকে ধন্যবাদ যারা কষ্ট করে ক্লাস করেছো এবং বোঝার চেষ্টা করেছো। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।